সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটি নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এ10 নিউজ কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও নাট্যকার ফারুক প্রধান। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। ফারুক ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পাঠক দিনে দিনে কমে যাচ্ছে, এই অভিযোগ বহুদিনের। সংকট কি পাঠকের, নাকি আমাদের বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? আসলে এখন তো মোবাইল যুগে পাঠক বই দিকে অগ্রসর হচ্ছে না, ফলে আমরা পাঠকের যে বই পড়ার যে অভ্যাসটা আগে ছিল সেটি এখন নেই। মোবাইলের প্রতি এখন আসক্ত হয়ে গেছে সবাই। তো সেটি ছিল আমাদের এটাতে একটি পদ্ধতি বা বাস্তবতা, বা আমাদের ডিজিটাল, সেটা হচ্ছে আমরা এই ডিজিটালের কারণে হয়তো আমরা পিছিয়ে যাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, সেটা আমরা পাঠক সমাজকে প্রশ্ন করলে বলতে পারি। কিন্তু আসলে এই দায়িত্ব কেউ নিতে পারবে না। এটা আসলে পদ্ধতিগত স্বয়ংক্রিয় পদ্ধতি যেটা আমাদের আসছে ডিজিটাল, সেটার হয়তো হতে পারে। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে পাড়ায় পাড়ায় একটি করে পাঠাগার গড়ে তোলা রাষ্ট্রীয়ভাবে জরুরি। এ ব্যাপারে আপনি কি মতামত দিবেন? কবিরাই এর দায়িত্ব দিতে পারে, তবে সবচেয়ে বড় কথা হলো যে রাষ্ট্র যদি এর দায়িত্ব সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় পাড়ায় পাড়ায় পাঠাগার এমনিতেই গড়ে উঠতে পারে। বইমেলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে মেলাটি হয়, সেই মেলা লেখক সৃষ্টিতে কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন, বা আদৌ কোনো লেখক সৃষ্টি করতে সহায়ক হয়েছে কি না? বইমেলা তো সেটা হচ্ছে চেতনার বিষয়, বাংলা ভাষার সেই আমাদের অধিকারের বিষয়। আমরা যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু করি, তখন আমরা বাংলা ভাষার কথা সবসময় বলে আসছি যে সেটি হচ্ছে যে আমরা এই ভাষার চেতনা থেকে আমাদের বইমেলার সৃষ্টি। এবং সেখানে তো বইমেলা যখন বইমেলা হয়, বাংলা একাডেমি যখন বইমেলা চালু করেন, সেই ক্ষেত্রে লেখকদের সমাগম বেড়ে যায়, নতুন লেখক সৃষ্টি হয়, এটা আমি স্বীকার করি। আসলে বইমেলাকে সবসময় বলা হয় যে এটা বাণিজ্যিক মেলা নয়, এটা 21শের চেতনার মেলা। এবারও তার ব্যতিক্রম করেননি কর্তৃপক্ষ। শেষে হলেও বইমেলা শুরু করেছেন। তাহলে 21শের চেতনা বইমেলায় কতটুকু বজায় আছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাংলাদেশের 80 থেকে 85% ধর্মীয় মানুষ আমরা। রোজা রমজানের মাসে বইমেলাটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এটি যদি আগে বা পরে হতো, তাহলে হয়তো বইমেলা আরও সমাগম হতো, আরও বইমেলা আমরা লেখকদের আরও দেখতে পেতাম, পাঠক দেখতে পেতাম। কিন্তু রোজার কারণেই অনেক পাঠক লেখক আসতেছে না বইমেলায়। বইমেলা যে সমস্ত বই প্রকাশিত হয়, অনেক অভিযোগ রয়েছে যে বইগুলো বেশিরভাগই মানসম্পন্ন নয়। এই মানসম্পন্ন বই বের করতে হলে প্রত্যেক প্রকাশনীতে একটি সম্পাদনা পরিষদ বাধ্যতামূলক করা উচিত নয় কি? এ ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই সম্পাদনা একটা কমিটি থাকা দরকার। আমি মনে করি যে এটা বাংলা একাডেমি যদি দায়িত্ব নেয়, যে প্রকাশক কোন লেখকের বই কী বিষয়ে ছাপা হবে, বইটি ছাপবে, এটা বাংলা একাডেমি যদি ঠিক করে দেয়, তাহলে আমার মনে হয় খুব ভালো ভালো বই বের হবে এবং ভালো ভালো লেখক তৈরি হবে। কিন্তু প্রকাশক টাকা পেলেই বই বের করছেন, এবং সেখানে তার মানসম্মত হচ্ছে কিনা সেটা দেখছেন না।
এই যে প্রকাশক টাকা নিয়ে বই বের করছে, কিন্তু প্রকাশকদেরও অভিযোগ যে আমি লস করে কেন বই বের করব, আমার বইতে চলে না, আমরা বাধ্য হয়েই লেখকদের কাছ থেকে টাকা নিয়ে বই বের করি। এটা তো মন্দের কিছু নয়। আপনি জানেন অনেকে বই এখন অনেকে বের করছে না, ফলে ফেসবুক, ইউটিউব, নেটের মাধ্যমে নিজের কবিতাকে প্রচার এবং প্রসার ঘটাচ্ছে। আপনি কি মনে করেন বইয়ের লেখা এবং নেটের লেখা আবেগগতভাবে কি এক? কোনো দিনই এক হবে না, কারণ বই হচ্ছে মৌলিক। এখানে আমরা যখন নেট ছিল না, ডিজিটাল যুগ ছিল না, তখন কিন্তু আমরা বই অবলম্বন করেছি। বই পড়েই তো আমরা এত দূর আসছি, শিক্ষিত হয়েছি। তো সেটি হচ্ছে যে বই কোনো বিকল্প নেই, বই বই। বইয়ের দাম নিয়ে একটা অভিযোগ বরাবরই শুনি আমরা, বইয়ের দাম বেড়ে যাচ্ছে, বইয়ের দাম বেশি হচ্ছে। প্রকাশকদের এই প্রশ্ন করলে তারা বলেন কাগজের দাম বাড়ছে, কালির দাম বাড়ছে, নানা কিছু দাম বেড়ে যাওয়াতেই বইয়ের দাম আমাদের রাখতে হয়। আগে যে বইটির দাম ছিল কিছুদিন আগে 200 টাকা, সে 4 ফরমার বইয়ের দাম এখন 300 টাকা। ফলে বইয়ের দাম নিয়ে পাঠকের একটা অভিযোগ রয়েছে। আপনার প্রতি প্রশ্ন, কি কি পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করলে বইয়ের দাম কমানো যেতে পারে? এটা হচ্ছে যে আমরা কৃষিতে ভর্তুকি দিই, সরকার কিন্তু প্রায় দেয়। এবার কিন্তু সরকার আবার কৃষি কার্ডও দিচ্ছেন কৃষকের জন্য। তো এটা লেখকদের জন্য, প্রকাশকদের জন্য ভর্তুকি দিতে পারে যে কালির দাম কমানো যায় বা কাগজের দাম কমানো যায়, তাহলে কিন্তু বইয়ের দামটা কমে যাবে। আপনি একটা ভালো কথা বলছেন যে আমরা কৃষিতে বলেন, বিভিন্ন সেক্টরেই সরকারি ভর্তুকি একটা ব্যবস্থা রয়েছে। আমরা যদি সে দাবি করি সরকারের কাছে যে বইমেলা এলে প্রত্যেক প্রকাশককে একটা ভর্তুকির ব্যবস্থা করতে হবে, তাহলে আমার মনে হয় বইমেলা উপলক্ষে অন্ততপক্ষে বইয়ের দাম কমানো সম্ভব। ঠিকই বলেছেন ফারুক ভাই। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনব। ভালোবাসা রেডিমেড বই থেকেই, একাকী নির্জনতায় দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে কেউ আমায় পথ দেখালো না বলি, আমি নির্জনে হেঁটেছি অরণ্যের পথ ধরে, শুকনো পাতার মর্মর শব্দে কবিতার সুর বেজে ওঠে, হৃদয়ের মাঝে কিনকিন ব্যথার বেড়েই চলেছি, চোখের কোণে পথ ফুরোয় না। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে বনগাঁয়ে, মেয়েটি আমার কিছুতেই পথ ছাড়ছে না, মনটা পড়ে আছে বাংলাদেশে। হৃদয়ের সব কথা জানালা খুলে দিয়ে, উজাড় করে দিয়ে, জীবনের হিসেব মিলাতে যা কিছু আছে তাও খোয়াতে বসেছে, শুধু এতটুকু আশ্রয় পেতে, ভরসা পেতে। কেন জানি দূরে ঠেলে দিয়ে চলে এলাম বাংলাদেশে, বিষণ্ণতায় ভরে উঠেছে মনটা, কিছুতেই শান্তি পেলাম না একাকী নির্জনতায়। বাহ, চমৎকার একটি দেশপ্রেমের কবিতা। এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করব, আপনি একজন কবি, একজন সাহিত্যিক, নাট্যকার, আপনার প্রিয় বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আপনি কি ভাবছেন, কি বলবেন আমাদের? আসলে আমাদের এই নদী মাটি বাংলাদেশ, পলিমাটি বাংলাদেশ, এবং এখানে আমাদের জীবনানন্দ দাশের জন্ম হয়েছে, পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম হয়েছে, কবি নজরুল, এখানে আমাদের সমাধি রয়েছে। এই জায়গা রূপসী বাংলার জায়গা। সেই জায়গায় কবিরা আনন্দে তাদের কবিতা লিখবে, তারা আনন্দে ঘুরে বেড়াবে। সেখানে যদি কোনো বাধা থাকে, কোনো দেয়াল তৈরি হয়ে যায়, সেই জায়গায় সংস্কৃতি সাহিত্যের কোনো মূল্য থাকে না, সে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেখানে অবমূল্যায়নের জায়গাটা সেখানে তৈরি হয়ে যায়। ফলে লেখক এবং সংস্কৃতি কর্মীরা সেই জায়গাটা তৈরি করতে না পারলে বাংলাদেশ, সোনার বাংলাদেশ আর গড়ে উঠবে না। কারণ সভ্যতার আলোকেই রয়েছে, যেখানে আমরা আমাদের ভাষার কথা আমরা বলি, আমাদের সংস্কৃতির কথা বলি, আমরা সাহিত্যের কথা বলি। সেটা যদি না থাকে তাহলে আমার বাংলা ভাষা, আমি কথা বলবো কী করে, আমি গান গাইবো কীভাবে, আমি আমার অধিকারের কথা বলবো কীভাবে? এই যে আপনি বললেন আমাদের
নিজস্ব সংস্কৃতি ভাষার কথা বললেন। আপনি জানেন আমাদের সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ঐতিহ্য, নাটক, গবেষণা ইত্যাদি বিষয়গুলো বিশ্ব সমাজে তুলে ধরতে হলে আমাদের কি করণীয় আছে বলে আপনি মনে করেন? বিশ্বের দরবারে তো তুলে ধরতে হলে আমাদের অবশ্যই আমাদের ডিজিটালাইজড যে আমরা এখন বইগুলা আমরা এডিটিং করছি, ই পেজ যেটা আমরা বলি, ই পেজে যদি আমাদের বইগুলো গুগলে যায় বা লেখাগুলি গুগলে যায় তাহলে সারা বিশ্ব দেখবে। তাহলে আমাদের বাংলাদেশের কবিরা কেমন লিখছে, ভারতের কবিরা কেমন লিখছে, আমেরিকার কবিরা কেমন লিখছে, মুসলিম দেশের কবিরা কেমন লিখছে, এটা সবাই জানতে পারবে আর কি। আর যখন জানতে পারবে তখনই একটা মূল্যায়ন হবে আর কি। তবে আপনি বিশ্বকে যেভাবে জানাতে চাচ্ছেন নেট দুনিয়ার মাধ্যমে, কিন্তু এই নেট দুনিয়ার সব দেশে কিন্তু বাংলা ভাষা বোঝেন না, জানেনও না। আমরা পারি নেট দুনিয়া নিজের ঐতিহ্যকে, কালচারকে, সংস্কৃতি এবং বাংলা ভাষাকে তুলে ধরতে হলে অনুবাদ একটি শ্রেষ্ঠ মাধ্যম। আমরা মনে করি এই অনুবাদের মাধ্যমেই বিশ্বের সমাজে আমাদের এই সাহিত্যর যে নির্ভরতা, এটা আমরা বিশ্ব সমাজে তুলে ধরতে পারবো বলে আমি মনে করি। এবার আপনার মধ্যে একটা প্রশ্ন থাকছে যে আমাদের দেশে অনেক বই বের হচ্ছে, আপনি জানেন, কোনো মান বিচার করা হচ্ছে না, যা খুশি তাই বের করা হচ্ছে। এটার জন্য কি একটা আলাদা আইন থাকা উচিত না সরকারিভাবে, যে সরকারিভাবে একটি বই বের করতে হলে সরকারি একটা অনুমোদন লাগবে, যেটাকে আমি সেন্সর বোর্ডের কথা বলি। আপনি জানেন চলচ্চিত্র সেন্সর বোর্ড আছে, কিন্তু আমাদের বাংলা সাহিত্যের বই বের করার কিন্তু কোনো সেন্সর বোর্ড নেই। তো আমরা কি পারি বই বের করার জন্য একটা সেন্সর বোর্ড বাংলাদেশে তৈরি করতে? আপনি কি বলেন এই বিষয়ে? আসলে চলচ্চিত্রের সেন্সর বোর্ড প্রয়োজন হয়, সেখানে অশ্লীলতার বিষয় থাকে, কিন্তু সাহিত্যের তো আর সে বিষয়টা থাকে না। এখন মান বিষয় হচ্ছে যে আপনার বাংলা একাডেমি যদি মনে করে যে ভালো লেখকের লেখাগুলো ছাপা দরকার, প্রকাশক ডেকে যদি বলে যে আপনারা আমাদেরকে পাণ্ডুলিপি দেবেন, আমরা সেটি সিদ্ধান্ত নেব এবং আমরা সেটা চয়েস করে দেব, এবং সেখানে আমরা আপনাদের দেখিয়ে দেব যে কোন লেখকের বইটা যাবে, কোন লেখা ছাপা হবে, কোনটা হবে না। তো এটা যদি বাংলা একাডেমির দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় হয়ে যায়। কারণ সেই ক্ষেত্রে সেন্সর বোর্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি ভাববার বিষয়। কিন্তু বাংলা একাডেমি কয়জনের দায়িত্ব নেবে? বাংলা একাডেমি তো বই বের করছে সীমিতভাবে, কিন্তু আমাদের দেশে বই বের হয় প্রতি বইমেলাতে হাজার হাজার। এটা নিয়ন্ত্রণ করা বাংলা একাডেমির জন্য আসলে কষ্টসাধ্য। তবু আমরা আশা করি বাংলা একাডেমি এই বিষয়টি নজরে নেবেন। শুধু লেখালেখি করে বাংলাদেশে কোনো লেখক জীবন নির্বাহ করে এটা বলা মুশকিল। যদিও ইতিমধ্যে হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন শুধু বইমেলায় আসলে লেখালেখি করে জীবন নির্বাহ করতেন, কিন্তু সেই যুগটা এখন আর নেই। এই রকম যুগ হারিয়ে গেল। আমরা কি এখন পারি না শুধু লেখালেখি করে জীবন নির্বাহ করবে একজন লেখক, এই যুগ তৈরি করতে? এটা কোনোদিনই সম্ভব না। কারণ লেখকের আমরা জানি যে বিভিন্ন দেশে ভাতা দেওয়া হয়। আমাদের দেশে লেখকের সংখ্যায় বেশি এবং যারা লেখে তারা বেকার, তারা কোনো কাজ করে না। আর কিছু সংখ্যক আছে চাকরি বাকরি করে জীবন নির্বাহ করে। কিন্তু এটি আমার মনে হয় সাহিত্যের জন্য সরকার যদি একটু পৃষ্ঠপোষকতা দেয় বা ভাতা সিস্টেম যদি করে, যে লেখক লিখে যাচ্ছে কিন্তু তার প্রতিষ্ঠা লাভ করতে পারছে না, টিকে থাকতে পারছে না, সেই ক্ষেত্রে সরকার যদি একটু দায়িত্ব নেয় লেখকের হয়ে। বর্তমান সরকার কিন্তু সংস্কৃতি বান্ধব সরকার। আপনি জানেন বর্তমান সরকার ফ্যামিলি কার্ড করেছে, কৃষি কার্ড করতে যাচ্ছে, তারপর নানা বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। তা আপনার কথায় মনে হলো সরকার যদি লেখক কার্ডও একটা করেন, এটা করতে পারেন। একটা চমৎকার একটা প্রস্তাব আপনার মাধ্যমে আসলো। আমরা আশা করি সরকার এই বিষয়টি বিবেচনায় নেবেন। একটি লেখক কার্ড থাকবে, সেই লেখক চিকিৎসা পাবেন সাশ্রয়ীভাবে, সেই লেখক বাজার করতে পারবেন সাশ্রয়ীভাবে। ফারুক ভাই, ধন্যবাদ আপনাকে। আমি লেখক কার্ডের কথা আপনার কাছ থেকে শুনলাম।
এবার আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, সেটা হলো আমাদের দেশে হাজার হাজার বইমেলা বের হয়, কিন্তু কোনো বই মানসম্পন্ন, বেশিরভাগ বই মানসম্পন্ন নয়। ফলে পাঠক অভিযোগ করেন যে আমি যে বই কিনবো মানসম্পন্ন বই পাচ্ছি না। এই লেখকদের লেখাগুলো সার্বজনীনভাবে পাঠক সমাজে তুলে ধরতে হলে লেখকদের এবং প্রকাশকদের কি প্রচার এবং কি দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন? এর আগে বাংলা একাডেমি লেখকদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, যে যারা শুরু করেছে লেখাটা, সেই নতুন লেখকদের প্রকল্প ছিল বাংলা একাডেমিতে। তো এখন যদি সেরকম একটু তৈরি হয়ে যায় বাংলা একাডেমিতে লেখক প্রকল্প, তাহলে আমার মনে হয় লেখকরা ওই প্রশিক্ষণের মাধ্যমে হয়তো ভালো লেখা শুরু করলে তখন হয়তো বইয়ের মানটা বেড়ে যাবে। কিন্তু আর বেশিরভাগ লেখকরা তো প্রশিক্ষণ নিচ্ছে না, ছন্দ জানে না, তার কোন ছন্দে লিখবে, তো একাধারে লিখে যাচ্ছে আবেগের বশে। তো এখন সেই বিষয়টি আমার মনে হয় প্রশিক্ষণ হলে ভালো হয় আর কি। এবং তরুণ লেখক প্রকল্প কিন্তু 20 বছর 25 বছর আগে ছিল কিন্তু এটা, এবং তখন এই প্রকল্প খুব জনপ্রিয় ছিল। এটা আবার বের করা উচিত। আপনার প্রস্তাবটার সঙ্গে আমিও একমত। প্রযুক্তির যুগে সাহিত্য চর্চায় কোনো প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? প্রযুক্তির যুগে সাহিত্য প্রতিবন্ধকতা আসলে আমি সেইভাবে দেখতেছি না, কারণ আমার মোবাইলে আমি যখন সার্চ দিই আমার একটা পত্রিকা আমার লেখা ছাপছে, সেখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি পত্রিকাটা কিনতে গেলে বা খুঁজতে হলে অনেক হয়রানি হতে হয়েছে আগে, যখন প্রযুক্তি ছিল না। বা প্রযুক্তির একটা ভালো দিক মনে করি, আমি মোবাইলে সার্চ দিলে আমি আমার পত্রিকায় সেই লেখাটি দেখতে পাচ্ছি। পাঠকের চাহিদা অনুযায়ী লেখা উচিত নাকি লেখকের চাহিদা অনুযায়ী লেখা উচিত? আপনি কি মন্তব্য করবেন? লেখক তো তার মনের আবেগেই লিখবে, সমাজকে নিয়ে লিখবে। তার লেখকের যে স্বাধীনতা, সেটি লেখক চিন্তা ভাবনা করে লিখবে, কিন্তু সেটি কখনো পাঠকের পক্ষে যাবে, কখনো বিপক্ষেও যাবে। কিন্তু লেখক তো সব সময় তার চিন্তাভাবনা থাকে যে সমাজের দায়বদ্ধতা, সমাজের কুসংস্কার এবং সমাজের আরও কিছু যেগুলো খারাপ দিকগুলো আছে সেগুলো তুলে ধরা। সেগুলো নাটকে আমরা তুলে ধরি এবং সাহিত্যিকরা উপন্যাসে তুলে ধরেন। ঠিক কবিতায় প্রতিবাদের ভাষা হয়ে ওঠে কবিতা। তো সেই জায়গাটায় আমি মনে করি যে কবিরাই লিখবে, সাহিত্যিকরা লিখবে, নাট্যকাররা লিখবে। পাঠকের মান বিচার পাঠকরা বিচার করবে, কবিরা করবে না। বাহ, ভালো বলেছেন। কিভাবে বেড়ে উঠলেন? কেমন ছিল আপনার শৈশবকাল ও শিক্ষা জীবন? আমি 1977 সালে আমার অমানুষ নাটকে আমি শিশু শিল্পী হিসেবে অভিনয় আমার শুরু হয়। তারপরে 1978 সালে মুক্ত খেলাঘরতে জারিগান নিয়ে আমরা 5 ভাই বোন আমরা অংশগ্রহণ করেছিলাম। আপন 5 ভাই বোন? আপন 5 ভাই বোন। আমার 2 ভাই ডুগি তবলা বাজাতো, আমি ঝুনঝুনি, আমার এক বোন দোহরায় ছিল। সংস্কৃতি পরিবার? হ্যাঁ, আমাদের পরিবারটা সংস্কৃতি পরিবার ছিল। আব্বা অভিনয় করতে পারছি না বলে। তো এখন সেই সময় ক্লাবের আমরাই সব সদস্য, আমার বাবা মারাই উৎসাহ যে ক্লাবটা তৈরি হয়েছে সেখানে সহযোগিতা করেছে। এবং সেই সময় এই জারিগান আমরা নিয়ে বগুড়া চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসছিলাম এবং ইমদানুল হক চৌধুরী নেতৃত্বে, মুক্ত খেলাঘর সেক্রেটারি ছিলেন তিনি। তো তখন আমার আম্মার কাছে আমি শুনেছি যে কবি নজরুল কবিতার জন্য জেলে গেছে। এই কথাটি আমার তখন মনে হলো যে কবিতা কীভাবে লেখা যায়। তখন আমি নদীর পাড়ে যাই বসলাম, দেখি যে মাছরাঙা পাখি মাছ নিয়ে চলে যাচ্ছে। তখন আমার 2 লাইন সৃষ্টি হলো, ওই পারে তোর বসত বাড়ি নদীর কিনারায়, মাছরাঙা পাখিরা সব মাছ খেয়ে খেয়ে যায়। আবার যখন পুকুর পাড়ে আসলাম তখন পুকুর পাড়ের মাছ দরিয়ায় রুই কাতলা ভাসে, কচ্ছপগুলি নড়ে চড়ে কচুরিপানা ভাসে। এইভাবে আমার বেড়ে ওঠা কাব্য সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে। সাহিত্য নিয়ে আপনার ভাবনা কি? আগামীতে নিজেকে আপনি কোন অবস্থানে দেখতে চান? এ ব্যাপারে আপনি
সুনির্দিষ্ট আমাদের কিছু বলবেন? আগামীতে আমি এই সাহিত্যিকদের বলবো, কবিদের বলবো যে তারা তাদের লেখা যেন না থামায়, তারা লেখা চালিয়ে যাবে। এবং আমি নাট্যকারদের বলবো, নাট্যকাররা যেন তারা লেখা না থামায়, সাহিত্যিকরা যেন লেখা না থামায়, তারা যেন লিখে যায় এবং এই লেখা একদিন আমাদের এই সভ্যতাকে ধরে রাখবে। ধন্যবাদ ফারুক ভাই। সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রতি এবং এটিএন নিউজের সবার প্রতি আমার ধন্যবাদ, ভালোবাসা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও নাট্যকার ফারুক প্রধানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।